দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন মুখোমুখিতে প্রতি পর্বে আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকে এবং আমরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমাদের অতিথি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জনাব মাহমুদুল আমিন এবং আপনি উপদেষ্টাও। সরকারের প্রায় 6 মাস হতে চলল। 6 মাসে নানান ধরনের অর্জন আছে এবং আপনাদের নিজস্ব মূল্যায়নও আছে, আবার সামনের চ্যালেঞ্জও আছে। এইগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই যে অনাকাঙ্ক্ষিত যে বন্যা, সে বন্যায় সরকার আসলে কি স্টেপ নিচ্ছে এবং আপনারা কি মনে করছেন এই চ্যালেঞ্জটা আপনাদের কতদূরকে মিট করতে হতে পারে? আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। সরকারের 5 মাস হতে চললো। স্বাভাবিকভাবে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, সরকারেরও জনগণের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধতা রয়েছে। আমরা দেখেছি অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে গত কয়েকদিনে। এটা চট্টগ্রামের ক্ষেত্রে গত প্রায় 40 বছরের সর্বোচ্চ। ঢাকা এবং বাংলাদেশেও এই বৃষ্টিপাতের কারণে জনজীবন অনেক ভোগান্তি হচ্ছে। একদিকে যেমন গত বেশ কয়েক দশকের ভিতর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগটা একদম সাধারণ মানুষকে নাড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আবার এটাও সত্যের কারণটাও জানা জরুরি। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, যে লুটপাট হয়েছিল, সেখানে আসলে মানুষের জন্য খুব বেশি কাজ করা হয় নাই। যার কারণে আমরা দেখছি এমন একটা নগর ব্যবস্থা যেখানে ড্রেনেজের সমস্যা রয়েছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সুতরাং জনগণের সরকার হিসেবে সামনের দিনগুলোতে আমাদের এই রিপেয়ারের কাজগুলো করতে হবে। আর বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মনিটরিং করছেন। তিনি সংশ্লিষ্ট প্রায় প্রতিটি জেলার ডিসিদের সাথে কথা বলছেন, দেশব্যাপী বিভাগীয় কমিশনারদের সাথে কথা বলছেন, স্থানীয় প্রশাসনকে ইনভলভ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করছে, উপকূলবর্তী এলাকাতে কোস্টগার্ড কাজ করছে, সীমান্তের সাথে লাগোয়া জায়গাগুলোতে বিজিবি কাজ করছে, দেশ জুড়ে যেখানে প্রয়োজন সেনাবাহিনী কাজ করছে। একই সাথে পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প এবং মেডিসিনের ব্যবস্থা করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সব সংগঠন একসাথে কাজ করছে। শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের সবাই একদম তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করছে শুধু তাই না, যেহেতু রাষ্ট্র পরিচালনা রয়েছে বিএনপি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মূল দল বিএনপি এবং প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠন অর্থাৎ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল পর্যায়ের নেতাকর্মী একসাথে কাজ করছেন। এই ধরনের ক্রাইসিস যখন আসে তখনই কিন্তু দেশের ইউনিটির একটা বড় রিফ্লেকশন আমরা দেখতে পাই। এক্ষেত্রেও তাই, দল, মত, পথ নির্বিশেষে সবাই একসাথে কাজ করছেন। কিভাবে জনগণের ভোগান্তি একটু কমানো যায়, কিভাবে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন, এটা প্রত্যেকটা মানুষই যার যার জায়গা থেকে করার চেষ্টা করছেন। সুতরাং গত প্রায় 16 বছরের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোতে আমরা যে অবকাঠামোগত নৈরাজ্য দেখেছি, যার কারণে বৃষ্টির পানিতে অনেক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, হয়তো মাত্র 5 মাসে সরকারের পক্ষে নতুন করে কোনো কিছু করা সম্ভব না। বাট আমরা জনগণকে কিভাবে আরও একটু ভালো রাখা যায় সাথে থেকে, পাশে থেকে, সেটা যেমন সবাই মিলে চেষ্টা করছি, একই সাথে ভবিষ্যতে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে সেটাকে কিভাবে রোধ করা যাবে, কিভাবে এই বন্যার পানি নেমে যাওয়ার পরে রোডস অ্যান্ড রেলওয়েগুলোতে কাজ করতে হবে, কিভাবে সাপের ব্যাপার রয়েছে, উপদ্রব, সেখানে ভ্যাকসিনেশনের প্রস্তুতির বিষয় রয়েছে। সুতরাং আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সত্যিকার অর্থ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে যেতে চাই এবং সে ধরনের প্রিপারেশন সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের ইতিমধ্যে রয়েছে। ফর নাও দ্য টপ প্রায়োরিটি হচ্ছে আমাদের একদম সাধারণ যেসব মানুষ রয়েছে। চট্টগ্রাম বিভাগের 5টা জেলার অবস্থা বেশ খারাপ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই জায়গাগুলোতে বিশেষ মনোনিবেশ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীকে এবং অফিসকে একসাথে মোবিলাইজ করানো হচ্ছে এবং সেন্ট্রালি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মনিটরিং করা হচ্ছে ঢাকা থেকে। উনি যখন মিটিংগুলো করছিলেন, পত্রিকায় পড়েছি, দেখলাম যে সরকারি কর্মকর্তাদের যে উদ্যোগ কিংবা যে কাজ, সেখানে উনি হি ইজ নট হ্যাপি। ইজ ইট সো? উনি গাফিলতি পাচ্ছে? দেখুন, সবাই আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তো চাচ্ছেনই যে সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে যেন সরকারি এবং বেসরকারি পর্যায়ে যারা রয়েছেন সবাই কাজ করবেন। সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন ওদের মূল দায়িত্বই তো জনগণের সেবা করা। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী চান সবাই তাদের সর্বস্ব দিয়ে জনগণের পাশে থাকুক। সে ধরনের নির্দেশনাকে প্রতিপালন করেই সবাই একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আচ্ছা, বৃষ্টি হলে ঢাকা শহর একেবারে অচল হয়ে যায়। আমরা গতকালকে দেখলাম যে ধানমন্ডি গুলশান লেক সহ একাধিক লেক নিয়ে এবং এখানে যে সংকটটা আছে পানি জমে যাওয়ার, সেটা নিয়ে সরকার নতুন উদ্যোগের কথা ভাবছে। সেটা সম্পর্কে যদি আমাদের একটু জানান। দেখুন, অবশ্যই সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দৃশ্যমান উন্নয়ন থাকবে, বড় বড় প্রজেক্ট থাকবে। আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম বিশাল প্রজেক্ট নিয়ে বিশাল দুর্নীতি করা হয়েছিল। সেটিকে একপাশে রেখে মাননীয় প্রধানমন্ত্রী
মানুষের দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছেন। আপনি দেখবেন ড্রেনেজ সমস্যা নিয়ে, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, Right. আমাদের বসতবাড়ির ময়লাগুলোকে আমরা কিভাবে সেগ্রিগেট করে বাসা থেকে বের করব, পরবর্তীতে সেটা থেকে কিভাবে এনার্জি কনভার্ট করা যায়, ওয়েস্ট টু এনার্জি প্রজেক্ট কিভাবে করা যায়, বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, পানির বিশুদ্ধতা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, বৃষ্টির পানি ভবিষ্যতে আমরা কিভাবে সংরক্ষণ করতে Right. পারি, আমাদের কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়, প্রান্তিক পর্যায়ে কিভাবে আমরা কীটনাশকের ব্যবহারটাকে সীমাবদ্ধ করতে পারি, কিভাবে আমরা নিশ্চিত করতে পারি আমাদের যারা কৃষিকাজে জড়িত রয়েছে সেই খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, আমাদের শ্রমিকদের বিদ্যমান সমস্যা কিভাবে সমাধান করতে পারি। সুতরাং প্রত্যেকটা মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নগরবাসীর কষ্ট কিভাবে লাঘব করা যায়, সেগুলোতে কিন্তু উনি বেশি প্রাধান্য দিচ্ছেন। আচ্ছা, আমরা কিন্তু ওনাকে প্রায় দেখছি রাস্তাঘাটে চলাচলের সময়। উনি আগে যেমন আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি যে খুব বেশি সিকিউরিটি থাকতো তার জন্য, সে তার জন্য এরকম থাকছে না, সে জনগণের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন, সেইটাকে আমরা স্বাগত জানাই। আমরা যদি একটু দেখি যে 24শে আগস্টের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসেছিল, তখন মানে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা কনফিডেন্সের অভাব ছিল, বিশেষ করে জনগণ নিরাপত্তায়। সেই অভাবটা আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। নির্বাচনের পরে ডেফিনেটলি আপনারা আপনাদের মতো করে প্ল্যান করছেন, কিন্তু অনেক জায়গায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে এবং নানান ধরনের হয়রানি হচ্ছে আর কি। সেইটাকে নিয়ন্ত্রণে আনবার জন্য আপনারা কি চেষ্টা করছেন? দেখুন, ফ্যাসিবাদের সময় তো রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছিল, আমরা সবাই জানি। তার ভিতর আইন শৃঙ্খলা বাহিনী ছিল, প্রশাসন ছিল। দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসেছে। অন্য সব মন্ত্রণালয়ের মতন, রাষ্ট্রযন্ত্রের অন্যান্য অংশের মতন আইন শৃঙ্খলা বাহিনীতেও যে প্রয়োজনীয় সংস্কার সেগুলো করা হচ্ছে। চলমান সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে যথেষ্ট পরিমাণে। বিচ্ছিন্নভাবে হয়তো কিছু বিষয় করতে পারে, তবে ইন জেনারেল সত্যিই যে পুলিশ এবং প্রশাসন জনগণের সেবা করছে সেটা আজকে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। যখনই কোথাও দেখা যাচ্ছে বিচ্যুতি ঘটছে, কোথাও কোথাও অপরাধ সংগঠিত হচ্ছে, সাথে সাথে সেখানে পুলিশ ফেরত যাচ্ছে। আমরা অনেক দিন ধরে যেটা দেখিনি সেটাই দেখতে পাচ্ছি। লোকালি প্রত্যেকটা জায়গায় যারা থানাতে রয়েছেন, বিভিন্ন দায়িত্ব রয়েছেন, ওনারা জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলছেন। জনগণ তাদের বিপদে আপদে পুলিশের দ্বারস্থ হচ্ছে এবং প্রশাসনিকভাবে সহযোগিতা পাচ্ছে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। হয়তো 17 বছরের যে নৈরাজ্য ছিল 5 মাসে তা পুরোটা হয়তো সম্ভব ছিল না পরিবর্তন করা, তবে এই ক্ষুদ্র সময়ের ভিতর যতটা সম্ভব সে পরিবর্তনটুকু করা হচ্ছে এবং সামনের দিনগুলোতে সেটি আরও বেশি বেগবান হবে। আমরাও তাই আশা করি। তবে এর বাইরেও কিন্তু বিভিন্ন মানে বিএনপির অঙ্গ সংগঠন যারাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সেইটাকে আপনারা কিভাবে কাউন্টার করছেন? দেখুন, অভিযোগ থাকতে পারে কিন্তু অভিযোগের সত্যতারও ব্যাপার আছে। আমরা দেখব যেসব জায়গায় চাঁদাবাজি বিষয় ঘটছে, একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে সরকারের দিক থেকে বা প্রশাসনের দিক থেকে সেটাকে প্রশ্রয় দেওয়া হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যখন অভিযোগ এসেছে, তদন্ত হয়েছে, প্রমাণ মিলেছে কিংবা সত্যতা পাওয়া গিয়েছে, সাথে সাথে কিন্তু বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এটা শুধু রাষ্ট্র পরিচালনা আসার পর থেকে না, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বে ছিল তখনও করা হয়েছে। বাট বাস্তবতা হচ্ছে কিছু সত্যতা যেমন রয়েছে, বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল যা 60 লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল। 6 মিলিয়ন ইস এ স্ট্যাগারিং নাম্বার, অনেক দেশের পপুলেশনও নাই। এই বিশাল জনগোষ্ঠীর ভেতরে যদি কারো কারো বিচ্ছিন্নভাবে কোনো অপরাধ থেকেও থাকে, দল কিন্তু কখনো সেটাকে ওন করছে না। প্রত্যেকটা ক্ষেত্রে দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আজকে রাষ্ট্র পরিচালনায় আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এটাও বাস্তব যে অপরাধ সংগঠনের তুলনায় মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটাকে আমরা বলতে পারি সামগ্রিকভাবে অপপ্রচারের মাত্রা অনেক বেশি। অনেক জায়গায় হয়তো অভিযোগ আসছে যে বিএনপির কোনো স্থানীয় নেতাকর্মী কোনো ধরনের অপকর্ম বা অপরাধের সাথে সম্পৃক্ত, কিন্তু দিন শেষে তদন্তে দেখা যাচ্ছে যে সেই লোকটা বিএনপির নাম ভাঙাচ্ছে কিন্তু ন্যূনতম রাজনৈতিক সম্পৃক্ততা নাই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে কখনো বিএনপির রাজনীতি করে নাই, উল্টা ফ্যাসিবাদের দল আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। সুতরাং এই বিষয়গুলোতে অবশ্যই যে প্রচারণা থাকবে, তবে তার সাথে যেন অপপ্রচারটা যুক্ত না হয়। এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারক রয়েছেন ওনারা বারবার বলেছেন অপরাধীর ক্ষেত্রে তো দল ঢাল হিসেবে দাঁড়াতে পারে না, অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সবসময় কঠোর অবস্থান নেওয়া হচ্ছে এবং একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবে স্বাভাবিকভাবে আমরা দেখছি যে দলই করুক না কেন তার বিরুদ্ধে আইন তার নিজের গতিতেই চলছে। আচ্ছা, সম্প্রতি প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বলেছেন ওনার মায়ের রেফারেন্স দিয়ে যে, এবং স্বাভাবিক 3বারের প্রধানমন্ত্রী রেফারেন্স দিয়ে বলেছেন যে বিদ্বেষমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা, উনি এটা করতে চান না। কিন্তু সেইটা কি
মেসেজটা কি দলীয় তৃণমূলের নেতাকর্মীরা পাচ্ছেন? কারণ তাদের বিএনপির অন্তর্কন্দলের খবর কিন্তু প্রায়ই গণমাধ্যমে আসছে, এবং ছোট হোক বড় হোক, জেলায় হোক সেটা থানায় হোক, এই যে বিদ্বেষমূলক রাজনীতি না করার যে আহ্বান, সেইটা কেন আসলে তৃণমূলে পৌঁছে যাচ্ছে না? বিষয়টা আসলে এইভাবে দেখা মনে হয় ঠিক না। বিএনপির মতো একটা বিশাল দল, যেখানে আবারও বলছি 60 লক্ষ নেতাকর্মী শুধু মিথ্যা মামলার শিকার হয়েছেন, হাজারের বেশি মানুষ গুম হয়েছেন, এই দলটার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলনে। জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা কিন্তু বিএনপিরই। সুতরাং এত ত্যাগ সংগ্রাম এবং একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারা এসেছেন। দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটাই তো স্বাভাবিক। এত বড় রাজনৈতিক দল, সেখানে যে কোনো পজিশনের এগেনস্টে অনেক বেশি ক্যান্ডিডেট থাকবেন, অনেক বেশি যোগ্য মানুষ থাকবেন, সেটাই স্বাভাবিক। এই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাটাকে মনে হয় ভিন্নভাবে না দেখাটাই উত্তম। এবং আমরা মনে করি দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে, গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া দল হিসাবে বিএনপির বৃহত্তর জাতীয় স্বার্থে সব নেতাকর্মী এক। কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছিল। আজকে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনা এসেছে, কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির সব নেতাকর্মী এই বাংলাদেশকে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান সমৃদ্ধ এবং স্বনির্ভর করে গড়ে তুলবে। আচ্ছা, নির্বাচনের আগে আমরা জুলাই সনদ এবং রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি আমরা শুনেছিলাম, এখন সংসদও কার্যকর। তো সংস্কারের যে আলোচনাগুলো ছিল, সেগুলো অনেক কিছুই সংসদে আলোচনা হচ্ছে, কিংবা বিরোধী দলের সাথে ডিবেট হচ্ছে। তো এইটা কি শুধুই রাজনৈতিক অঙ্গীকার বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আপনারা ফিউচারিস্টিক কিছু প্ল্যান করছেন? অনেকগুলো জায়গায় কিন্তু বিরোধী দল কিন্তু আপনাদেরকে বারবার অ্যাকিউজ করার চেষ্টা করছে যে আপনারা নির্বাচনের আগে এক ধরনের কথা বলেছেন। এটা অবশ্য বিরোধী দলের কাজ, কিন্তু তারপরও নির্বাচনের পরে এবং সংস্কার কিন্তু আমরা চাই, আর সংস্কার আমরা সকলেই চাই। দেখুন, দুটো বিষয় আছে। আপনি ফিউচারিস্টিক বলছেন, ফিউচারে না গিয়ে কিন্তু আমরা পাস্টে গেলে এর উত্তর পেয়ে যাই। বাংলাদেশের ইতিহাসের সংস্কারের জনকিত বিএনপি। আমরা যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন। সংসদীয় গণতন্ত্র শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার নতুনভাবে প্রচলিত হয়েছে, সেটাও বিএনপির হাত ধরে এসেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার ইতিমধ্যে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সবচেয়ে বড় সংস্কার সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ নিজেরা ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ব্যবস্থা তুলে দেবে। এবং আমরা দেখেছি গত 5 মাসে সর্বোচ্চ বাক স্বাধীনতা, মানবাধিকার, আইনের অনুশাসন নিশ্চিত হয়েছে। এটাই কিন্তু একটা অনেক বড় সংস্কার। আপনি হয়তো লক্ষ্য করেননি, আমরা ফার্স্ট সেশনে সংসদের 100টির উপর অর্ডিন্যান্সকে কিন্তু লতে কনভার্ট করা হয়েছে। এটা ইতিহাসে নজিরবিহীন। এত স্বল্প সময়ের ভেতরে এতগুলো অর্ডিন্যান্সকে পাস করা এবং সেগুলোকে আইনে রূপান্তর করা এবং রাষ্ট্র কাঠামোতে সন্নিবেশ করা, রাষ্ট্র পরিচালনাতে সেটার আলোকে করা, এটা অনেক বড় একটা বিষয়, যেটি দেশে বিদেশে সমাদৃত হয়েছে। অনেকেই চিন্তা করেনি এত দ্রুত এই সংস্কারগুলোর কাজ হবে। সুতরাং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তবে গত 5 মাসে স্বল্প সময়ের ভিতরে সম্ভাব্য সবচেয়ে বড় বড় সংস্কারগুলো করা হয়েছে। আর এই সংস্কারের পথযাত্রায় অবশ্যই আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে রাতের আধারে কেউ কাউকে তুলে নিয়ে যাবে না, যেখানে কথা বলার স্বাধীনতাকে কেউ ছিনিয়ে নেবে না। যেহেতু গত 16 বছরে সবচেয়ে বেশি মজলুমের দল বিএনপি, আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে। আমাদের অনেক ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা জীবন দিয়েছে। আমাদের বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা গত 16 বছর একটাবার বাড়িতে গিয়ে ঘুমাতে পারেনি। আমরা তো সেই রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে। এবং সেই সংস্কার বিএনপির হাত ধরে ইতিপূর্বে যেমন হয়েছে, ইনশাল্লাহ বর্তমান রাষ্ট্র ব্যবস্থার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সবগুলো ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাস্তবায়ন করব। আচ্ছা, এ পর্যায়ে সম্পর্ক প্রশ্ন করতে চাই, যেহেতু 16 বছরে সবচেয়ে বেশি নিখোঁজ হয়েছে বিএনপির নেতারা। আমরা যদি ইলিয়াস আলীর কথা বলি, আমরা যদি চৌধুরী আলম সাহেবের কথা বলি, গুম নিয়ে, বিশেষ করে এই গুম নিয়ে আপনাদের পরিকল্পনা কি? এটা গুম কমিশন একটা প্রতিবেদন দিয়েছে, সেইটা কি আপনারা ফলো করছেন কিনা, এবং ভবিষ্যতে যেন এরকম কেউ করতে না পারে। বিশেষ করে অতীতে যারা করেছিল তারা কিন্তু অনেকেই রয়ে গেছে সরকারি চাকরিতে, সে বিষয়ে সরকারের ভাবনা কি? দেখুন, গত 5 মাসের বিএনপি সরকারে অনেক অপপ্রচার হলো। গুম বা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আসেনি। বিএনপি সরকারের যে ঐতিহ্য, কখনো কোনো ব্যক্তিকে গুম করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। তবে আমরা চাই বিএনপি সরকার তার চিরদিন ক্ষমতায় থাকবে না, যেন এই সংস্কৃতিটা ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা আসবে তাদের জন্য তৈরি হয়। সেজন্য আইনের অনুশাসন প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে যে ধরনের আইন প্রয়োগ করা প্রয়োজন, যেভাবে গুম কমিশনকে সাজানো প্রয়োজন, সেগুলি নিয়ে কাজ করা চলছে। ইতিমধ্যে আমাদের মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, মাননীয় আইনমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন যে যারা স্টেক হোল্ডার রয়েছেন সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা স্থায়ী এবং টেকসই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বিষয়টাকে সামনের দিনগুলোতে সুনিশ্চিত করতে চাই। দ্রুততার সাথে বা কনসালটেশন প্রপারলি না করে যেই সংস্কৃতি ইতিপূর্বে তৈরি করা হয়েছিল সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে আমরা চাই একটা স্থায়ী সমাধান, যেন বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো সরকার একটিবারের জন্য একটি মানুষকেও গুম করার জন্য সেই সাহসটা না পায়। আচ্ছা, আর যারা সরকারি চাকরিতে রয়ে গেছে তাদের নিয়ে কী করবেন? স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও আইন তার নিজস্ব গতিতে চলবে এবং যে অভিযোগগুলো রয়েছে সেগুলো যদি সত্যতা হয় সেখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন ওনারা ওনাদের মতন সিদ্ধান্ত নেবেন। গুম, খুন, হামলা, মামলা প্রতিটা ক্ষেত্রে সরকার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের লক্ষ্য সেই রাষ্ট্র ব্যবস্থা করা যেখানে যারা অপরাধী রয়েছে তারা যেমন আইনের আওতায় আসবেন, যারা নিরপরাধ মানুষ তারাও যেন কোনো ধরনের হেনস্থার শিকার না হন। আচ্ছা, আমরা একটু এবার আপনাদের সম্প্রতি বিদেশ সফর হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। প্রধানমন্ত্রী প্রথম সফর গিয়েছেন মালয়েশিয়া, তারপরে চীনে গিয়েছেন। এটা ইতিমধ্যেই দেশে তো বটে, বিদেশেও একটা আলোচনার বিষয় হয়েছে যে কেন উনি পূর্বের দিকে যাচ্ছেন, বর্তমান সরকার কি পূর্বের দিকে ঝুঁকে গেল কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া যখন আপনারা সফরে গেলেন, মালয়েশিয়া আমরা জানি ইস্ট এশিয়ার বড় একটি দেশ, এক শ্রমবাজারের দিক থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং মালয়েশিয়া সম্ভবত প্রথম একটি দেশ যারা মার্কিন চুক্তি থেকে যে বাণিজ্য চুক্তি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। তা আপনাদের এক্সপিরিয়েন্সটি যদি শেয়ার করেন। দেখুন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পুরো পৃথিবীর সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের একটা বড় অর্জন হচ্ছে সেই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, যেখানে আমরা বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। যার কারণে বাংলাদেশের নির্বাচিত এই সরকারের যিনি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। উনি মালয়েশিয়া এবং চীনে যাওয়ার পরও ওনার যতগুলো বৈঠক ছিল, যতগুলো সাক্ষাৎ ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। একটা নির্বাচিত সরকারের যে শক্তি বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে আরও বেশি সম্মানিত করবার মাধ্যমে আমরা ওনার প্রথম বিদেশ সফরে সেটা উপলব্ধি করেছি। আমি সৌভাগ্যবান ছিলাম ওনার সাথে যাওয়ার ক্ষেত্রে, এবং দেখলাম মালয়েশিয়া, তারপর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং তারপর চীনেতে তিনটা ডিফারেন্ট ফেজ মিলিয়ে প্রথম এই সফরে প্রত্যেকটা ক্ষেত্রে ওনাকে যেভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, যেভাবে পুলিশে প্রহরা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা যেভাবে ওনাকে সম্মান দিয়েছেন, তার কারণ সবাই বুঝেছে যে তিনি শুধুই যে একজন সরকার প্রধান তা না, পুরো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করেছেন। সুতরাং এই ধরনের বিপুল ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে বিজয়ী একজন প্রধানমন্ত্রী যখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তার সাথে জড়িয়ে থাকে পুরো দেশের সম্মান, এবং সেই সম্মাননাটুকু আমরা পেয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীও ওনার প্রতিটা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের স্বার্থটাকেই বারবার তুলে ধরেছেন। আমরা মালয়েশিয়ার সাথে যেমন আমাদের কিভাবে ট্রেড, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট বাড়ানো যায়, কিভাবে আমরা পিপল টু পিপল টাইসটাকে বাড়াতে পারি, কিভাবে বাংলাদেশে যেই ওয়ার্কফোর্স মালয়েশিয়ায় রয়েছে তারা আরও বেশি ভূমিকা রাখতে পারে, সংখ্যা বাড়াতে পারি, এডুকেশন, হেলথ কেয়ারের ক্ষেত্রে কীভাবে কোলাবোরেট করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। চায়নাতে যাওয়ার পরে প্রথমে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইওর সাথে মিটিং হয়েছে। ক্লাইমেটের একটা কনফারেন্সে সেখানে বাংলাদেশের পরিবেশ খাতে নেওয়া বিভিন্ন পলিসি তুলে ধরেছেন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়াইডলি বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। সেখানেও 60টা দেশের প্রধানমন্ত্রী ছিল, প্রত্যেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নীতিগুলো রয়েছে সেগুলোর ভূয়সী প্রশংসা করেছেন। তাহলে কি আমরা বলতে পারি যে মালয়েশিয়া এবং চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পলিটিক্যাল এবং কৌশলগত সম্পর্কে একটা এলিভেশন আপনারা করার চেষ্টা করেছেন কিংবা শুরু করেছেন? অত্যন্ত স্বল্পকালীন এই সফর যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, এবং আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার সাথে একটা জয়েন্ট স্টেটমেন্ট বাংলাদেশ এবং মালয়েশিয়ার ভিতর সেটা প্রকাশিত হয়েছে, যাকে আমরা বাংলায় বলি যৌথ বিবৃতি। চীনের সাথে একটা জয়েন্ট কমিউনিকে, অর্থাৎ যেটাকে আমরা বলি যৌথ ইশতেহার, সেটিও কিন্তু প্রকাশিত হয়েছে। এবং চীনের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে শুরু হয়েছিল, সেখানে আমরা একটা ভিন্ন ধারায় চলে গিয়েছে, যেটাকে আমরা বলতে পারি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থাৎ দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক। সেখানেও বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে যেমন চীন ভূমিকা রাখতে পারে, রাইট ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশের জন্য
গুরুত্বপূর্ণ একটা নতুন দ্বার উন্মোচন করা সম্ভব থ্রু দ্য ইকোনমিক করিডোর, এবং সেই ইকোনমিক করিডোর হতে পারে মায়ানমার, চীন এবং বাংলাদেশের ভেতরে। এর মাধ্যমে আসিয়ান যে দেশগুলো রয়েছে সেখানে বাংলাদেশের কিন্তু এক্সপোর্ট মার্কেটের অবারিত সুযোগ তৈরি হবে। সুতরাং চীনের সাথেও বাংলাদেশের কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে, কিভাবে তাদের বাংলাদেশে ইতিমধ্যে $9 বিলিয়নের বেশি বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে, যেগুলো পর্যায়ক্রমে আসবে। আমাদের এমপ্লয়মেন্ট কিভাবে বাড়ানোর সুযোগ রয়েছে। মালয়েশিয়া, চীন দুটো দেশের সাথেই মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কের ব্যাপ্তি বাড়িয়েছেন। সেখানে আমাদের হয়তো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কিন্তু সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়ে গেছে সেগুলো ছিল বহুপাক্ষিক। আচ্ছা। এবং এই বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে দীর্ঘদিন পর বিশ্বে বাংলাদেশের একজন সত্যিকার অর্থে জনগণের প্রধানমন্ত্রী এই দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলেছেন। আচ্ছা, চীনের সফরের পরে আমরা চীন থেকে যে বিবৃতি পেয়েছি, এবং চীনের রাষ্ট্রদূত খুব স্পষ্টই বলেছেন যে চীন বাহিরের ইন্টারফেয়ারেন্স তাদের দেশে যেমন ঠেকায়, এবং চীন অনুভব করে বাংলাদেশেও এরকম অন্য ইন্টারফেয়ারেন্স আছে, তারা বাংলাদেশের পাশে থাকবে এই ধরনের যে কোনো ইন্টারফেয়ারেন্স ঠেকাতে। ডেফিনেটলি এগুলো জিওপলিটিক্যাল ইস্যু, তো সেখানে ডেফিনেটলি ওনারা যে ইঙ্গিত করেছে সেটা হয়তো ভারতের দিকেই যায়, কারণ অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের স্টেবল হয়নি, কিন্তু এক ধরনের অস্থিরতা রয়েছে। এবং চীন যেহেতু মনে করে, তার মানে চীন তার অবস্থান থেকে হয়তো মনে করে, কিন্তু তারা থাকবে। তো যখন এই ধরনের শি জিনপিংটা যখন এই ধরনের বড় স্টেটমেন্ট ইস্যু করে, তখন ডেফিনেটলি হয়তো আপনাদের প্রাউড ফিল হয়। কিন্তু আপনার কাছে আমার জানার বিষয় যে এর পরবর্তীতে, যেহেতু আপনারা পূর্বের দিকে গিয়েছেন, আমি একটু কোশ্চেনটা ঘুরে ফিরে আসতে চাই, আপনারা কি এর পরবর্তীতে জাপান যেতে পারেন কিনা, কিংবা এই ধরনের আর কার কার প্রপোজাল আছে? অনেক দেশের সাথে আলোচনা হয়েছে এবং বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ওনাদের দেশে আমন্ত্রণ জানাতে চান, বরণ করে নিতে চান। একই সাথে বাংলাদেশেও ভবিষ্যতে বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসবে, এটাই স্বাভাবিক। এখন পর্যন্ত পরবর্তী সফরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। যখন আমরা সেটা বিষয়ে অবহিত হব তখন স্বাভাবিকভাবে আপনার সাথে শেয়ার করব। বাট এতটুকু বলতে পারি, বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হচ্ছে, আমরা দেখেছি ইতিপূর্বে জাতিসংঘে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিজয় কীভাবে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করেছে। সুতরাং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের গভীরতা আরও অনেক বাড়তে থাকবে, এবং সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর তার প্রথম সফরে 3টি জায়গায় যে সম্মাননা পেয়েছেন সেই ধারাবাহিকতা বজায় থাকবে, সেটি আমাদের বিশ্বাস। আচ্ছা, আমরা যদি একটু দেখতে চাই যে যেটা বলছিলাম একটু আগে প্রশ্নে, যে ভারতের সাথে সম্পর্কে একটা দোটানা চলছে, এই দোটানা কাটানোর জন্য আপনাদের তরফ থেকে কী ধরনের ইনিশিয়েটিভ আছে, এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটা এবং সে আকাঙ্ক্ষার প্রতিফলন ভোটে আমরা দেখতে পেয়েছি, এবং বিএনপি নির্বাচিত হয়েছে 2/3 ভোট নিয়ে, সেটা কি ভারত বুঝতে পারছে না? দেখুন, ভারতের চিন্তাধারা বা ওনাদের উপলব্ধি সেটা তো ভারত বলতে পারবে। আমি আমাদের সাইড থেকে বলতে পারি, বাংলাদেশের মানুষ চায় শুধু একটা দেশ কেন, পৃথিবীর সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক, পৃথিবীর সব দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটুক, আমাদের আরও বেশি বিনিয়োগ আসুক, এক্সপোর্ট এবং ইম্পোর্টের পরিমাণ বাড়ুক, পিপল টু পিপল টাইজ আরও বাড়ুক। অবশ্যই ভারতের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমাদের সীমান্তে এত কাছে ভারত রয়েছে, এবং এই বহুমাত্রিক যে সম্পর্ক রয়েছে তার অংশ হিসেবে অবশ্যই আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক থাকুক। তবে সেই সুসম্পর্কের ভিত্তি হতে হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস। আমরা চাই আমাদের নিকটতম এই প্রতিবেশীর সাথে আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ট্যুরিজম সব জায়গাতে কোলাবোরেশন বাড়াবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা নিশ্চিত করব জনগণের কল্যাণ, এবং আমরা অবশ্যই নিশ্চিত করব সবার আগে বাংলাদেশ। আচ্ছা, সেখানে তো পলাতক প্রধানমন্ত্রী পালিয়ে আছেন, তো সেই জায়গা থেকে উনি বক্তব্য দিচ্ছেন, সেগুলো আবার সেখান থেকে গণমাধ্যমে প্রচারও হচ্ছে। এই যে প্রচার, তারা সরকার তো জানে যে এটা করছে, যদি সেইটা কি আপনাদেরকে বিব্রত করছে কিনা? দেখুন, এখানে প্রত্যেক গণমাধ্যমের উচিত যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকাটা পালন করা। আপনি যার কথা বলছেন, শি ইজ আ ফিউজিটিভ, এবং আমরা জানি ইতিমধ্যে একজন দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা কি সঠিক কিনা সে প্রশ্ন আমি আপনার কাছেও ছুড়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। না, কিন্তু সেখানে থেকে তিনি বলছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, যে অপরাধী স্বীকার করেন সে আত্মসমর্পণ করবেন, মানে তার এই বক্তব্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু প্রচার হচ্ছে, এবং সেগুলো বেশিরভাগই ভারতমুখী কিংবা ভারত থেকে প্রচার হচ্ছে।
এই যে প্রচারটা, সেটা কি আপনাদের মানে বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি করছে কিনা? দেখুন, এক্ষেত্রে একজন ফিউজিটিভের স্পিচ দেওয়া কিংবা সেগুলো মিডিয়া ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবার আরও বেশি দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমরা চাই স্বাভাবিকভাবে দেশে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে তার ভিতর জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, এবং জনগণ স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদের পতনের পর যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেখানে মানবাধিকার, আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা থেকে ন্যূনতম বিচ্যুতি প্রত্যাশা করে না। সুতরাং আমরা আহ্বান জানাবো সকলের কাছে যেন যিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিভিন্ন বক্তব্য বা বয়ান প্রচারের ক্ষেত্রে সবারই মনে হয় একটা দায়িত্বশীল আচরণ থাকা উচিত। বাংলাদেশের সাথে সবাই সুসম্পর্ক করছে। আমরা নির্বাচনের আগে দেখলাম যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট তার উদ্যোগেই বাংলাদেশের সাথে সে অন্তর্বর্তী সরকার একটা ট্রেড ডিল করলো, এবং সেই ডিলটি ডেফিনেটলি শুরুতে তারা বলেছে যে প্রকাশ করবে না, কিন্তু সেটি এখন পাবলিকলি অ্যাভেলেবল। এবং এরপরে বাংলাদেশ তার সাথে ট্রেড ডিলের পরে বাংলাদেশ বোয়িংয়ের সাথে ডিল করলো এবং গমও কিনছে। তো এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এটিতে আসলে বাংলাদেশ সবার আগে যে বাংলাদেশ, সেইটার সাথে কি সাংঘর্ষিক হচ্ছে না? কারণ তারা চাইছে, এবং সেখানে লেখা আছে যে অনেকগুলো দেশের সাথে, অর্থাৎ অপ্রচলিত যে কোনো বাজারের সাথে আপনারা সম্পর্ক করতে গেলে তাদের এক ধরনের অনুমতির প্রয়োজন। তো বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, বাংলাদেশ কেন অন্য দেশের কাছে কিছু করতে গেলে অনুমতির প্রয়োজন বোধ করবে? দেখুন, হয়তো অনুমতি না, ওয়ার্ডিংটা ডিফারেন্ট, বাট প্রত্যেকটা দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক ভিন্ন মাত্রিক এবং একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হওয়া উচিত না। বাংলাদেশের সাথে যেমন একদিকে আমেরিকার ভালো সম্পর্ক রয়েছে, ইউরোপের অন্যান্য দেশের সম্পর্ক রয়েছে, মিডল ইস্টের দেশগুলোর সাথে সম্পর্ক রয়েছে, ইস্টার্ন এশিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কের মাত্রাও ভিন্ন। কারো সাথে হয়তো সেই সম্পর্কের ভিত্তি এক্সপোর্ট, কারো ক্ষেত্রে হয়তো ইম্পোর্ট, কারো ক্ষেত্রে হতে পারে লেবার এক্সপোর্ট, কারো ক্ষেত্রে হতে পারে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন, কারো ক্ষেত্রে হতে পারে ওভারঅল ট্রেড, কারো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, কারো ক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনারশিপ। সো ওভারঅল প্রত্যেকটা দেশের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, বাট সার্টেন কিছু প্রায়োরিটিস থাকে, এবং কোনোটা একটা আরেকটার সাথে একটা হলে আরেকটা হবে না, এই ধরনের সম্পর্ক না। আমরা ইতিমধ্যে দেখেছি, ফর ইনস্ট্যান্স বোয়িং নিয়ে আমাদের আপনি যে কথাটা বললেন বাংলাদেশ পারচেজ করছে, একই সাথে তো এয়ারবাস নিয়েও কথা হচ্ছে, যেটা ইউরোপিয়ান রিপ্রেজেন্টেশন। আমরা একদিকে যেমন আমেরিকার সাথে ট্রেড বাড়াতে চাচ্ছি, আমরা তো চায়নার সাথেও ট্রেড বাড়াতে চাচ্ছি। আমরা একই সাথে যেমন বাংলাদেশে আমেরিকা ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছি, আমরা তো জাপানের থেকে ইনভেস্টমেন্ট বাড়াতে চাচ্ছি, ইউরোপের সাথেও বাড়াতে চাচ্ছি। আমার মনে হয় যে কম্প্যারিজনের যে লেন্সটা আছে, যে একটা দেশের সাথে হচ্ছে তার মানে আরেকটা দেশ বঞ্চিত হচ্ছে, এই ধারাটা থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এবং জনগণের আকাঙ্ক্ষা একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, যেখানে প্রতিটা দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। প্রতিটা দেশের সাথে আমরা দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে দেবো, কিন্তু আমরা প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রমাণ করব সবার আগে বাংলাদেশ। আচ্ছা, যুক্তরাষ্ট্রের যে সাথে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তিকে তাদের দেশের আদালতই অবৈধ বলছে, এবং বলছে যে তার প্রেসিডেন্ট বাকিদেরকে, মানে বন্ধু রাষ্ট্রদেরকে, বাংলাদেশও বাকিদেরকে এই চুক্তিটি করতে এক ধরনের বাধ্য করেছে। তো যে চুক্তি ওই দেশে অবৈধ, সেই চুক্তিকে আমরা ফলো করার কোনো প্রয়োজন আছে? দেখুন, এই চুক্তিটা করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, এবং একটা সরকারের ধারাবাহিক প্রক্রিয়ার ভেতরে আমরা সেটা ইনহেরিট করেছি। আমরা স্বাভাবিকভাবেই চাইব এই চুক্তির ভিতরে যেন বাংলাদেশের স্বার্থটাই প্রাধান্য পায়, এবং আমরা আমাদের মতন চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে সেটি নিয়ে যাচাই বাছাই অব্যাহত রাখব, এবং যদি কোথাও আমাদের ফার্দার কোনো অবজেকশন থাকে এগুলো নিয়ে আমরা রিনেগোশিয়েট করার চেষ্টা করব। দুটি দেশের ডিপ্লোম্যাটিক রিলেশনের অংশ হিসাবে সবসময় তো আমরা চাইব বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, বিনিয়োগ প্রতিটা ক্ষেত্রে যেন আমরা আমাদের জনগণের প্রত্যাশা প্রতিপালন করতে চাই। যেহেতু বিপুল পরিমাণ ভোট নিয়ে আমরা এসেছি, জনগণের স্বার্থের প্রতিফলন ঘটে, সেভাবেই তো আমরা আমাদের যে কোনো বায়োল্যাটারাল ট্রানজ্যাকশনের কথাই বলি, আমরা আমাদের অ্যাগ্রিমেন্টের কথাই বলি, প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। যেহেতু এই অ্যাগ্রিমেন্টটা পূর্ববর্তী সরকার নিয়েছে, এবং স্বাভাবিকভাবেই সরকারি পর্যায়ে এটা ধারাবাহিকতা বজায় থাকবে, সেটি স্বাভাবিক। বাট আমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে, আমরা সেটি ডিপ্লোম্যাটিক চ্যানেলে উইথ দ্য কনসার্ন অথরিটি অবশ্যই রেইজ করব। বাট দিন শেষে মূল প্রাধান্য, যেটা আমরা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা বিশ্বে ওনার সুসম্পর্ক করে তুলছেন, সবার আগে বাংলাদেশ সেই নীতিটাকে প্রাধান্য দিয়েই।
আচ্ছা, আমরা সম্প্রতি দেখেছি জাইকার শীর্ষ পর্যায়ের অফিসার ওনারা বাংলাদেশে এসেছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, জাপানে আমন্ত্রণ জানিয়েছে। তো আমরা জানি যে এই ধরনের আরও বেশ কিছু আমন্ত্রণ আছে, আপনারা সেগুলো হয়তো বা নিয়ে কাজ করছেন। তো যখনই আপনারা বিদেশ যাচ্ছেন কিংবা পরিকল্পনা করছেন, তখনই ওই দেশভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাংলাদেশে কী কী আছে সেগুলো তো নিশ্চয়ই আপনারা আলোচনা করছেন এবং প্রকল্পগুলো আলোচনা করছেন। তো সেটা সম্পর্কে যদি একটু বলেন। যেরকম বাংলাদেশের সাথে প্রতিটা দেশেই তো সুসম্পর্ক আমরা গড়ে তুলছি গত 5 মাস ধরে। ফর ইনস্টেন্স জাপানের বাংলাদেশে বিনিয়োগ রয়েছে, বেশ কিছু রানিং প্রজেক্ট রয়েছে, বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আমরা আমাদের কোলাবোরেশন বাড়াতে পারি, আমরা পিপল টু পিপল টাইজ বাড়াতে পারি। সুতরাং যে কোনো দেশে সফর করার আগে সেই দেশের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তো আমরা স্টাডি করে যাই এবং সেটাকে আরও প্রসারিত করার চেষ্টা করি। ভবিষ্যতে জাপান বা যে কোনো দেশ যারাই বাংলাদেশকে ইনভাইট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগে, আমরা তো অবশ্যই চাইবো সেই পার্টনারশিপটাকে আরও কীভাবে ডিপেন্ড করতে পারি। আমরা তো অবশ্যই চাইবো বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে সেই দেশটা আরও বড় ভূমিকা কীভাবে রাখতে পারে। এবং আমরা যদি আমাদের রিসেন্ট যে বাজেট অ্যানাউন্স করা হয়েছে সেখানেও দেখি আমাদের প্রায় 60টার উপর প্রোডাক্টে কিন্তু প্রাইস কমানো হয়েছে, যেগুলো দৈনন্দিন জীবনে খুব বেশি প্রয়োজন। আমাদের এই বাজেটে অনেক বেশি ডিরেগুলেশনের উপর প্রায়োরিটাইজ করা হয়েছে। অর্থাৎ এমন একটা সরকার আমরা তৈরি করছি যেখানে প্রো বিজনেস থাকবে, প্রো ইনভেস্টমেন্ট থাকবে, যেখানে প্রো এমপ্লয়মেন্ট থাকবে। এবং আমরা এই বার্তা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস। আমরা এমনভাবেই আমাদের রাষ্ট্র কাঠামো ধীরে ধীরে সাজাতে চাই যেখানে রেট টেপটা কমে আসবে, যেখানে কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে, যেখানে ইজ অফ ডুইং বিজনেস বেড়ে যাবে। এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে তারা ডেভেলপমেন্টে যেমন ভূমিকা পালন করতে পারে, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী কিন্তু একটা বড় ডোমেস্টিক মার্কেট, এখানেও তাদের বিভিন্ন কোম্পানির জন্য অবারিত দ্বার উন্মোচিত হবে। আমাদের অনেক তরুণ তরুণী যুবক যুবতী রয়েছেন, প্রচুর নারী রয়েছেন যারা কর্মক্ষম। এই যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এখানে কিন্তু তারা তাদের ওয়ার্কফোর্স পেতে পারেন। সুতরাং বাংলাদেশ ইজ রেডি উইথ আওয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা রেডি উইথ আওয়ার ডোমেস্টিক মার্কেট, অ্যান্ড আমরা রেডি উইথ আ ডেমোক্রেটিক গভর্নমেন্ট যার পুরো দেশের আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং সেই সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশে যে পথযাত্রা রয়েছে, এখানে বিশ্বের প্রতিটি দেশকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের সাথে আসুন এবং একসাথে উইন উইন সিচুয়েশনের মাধ্যমে, রেসিপ্রিক্যাল বেনিফিটের মাধ্যমে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আপনারা দেখেছেন এবং আমরাও দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে যে অতীতে বাংলাদেশ থেকে একটা বড় অংশ টাকা পাচার হয়ে গেছে। যেহেতু অংশীদারদের সাথে, বিভিন্ন দেশের সাথে আপনাদের অংশীদারিত্ব বাড়ছে, তো সে আলোচনাগুলোয় আপনারা এই বিষয়টা টানছেন কিনা যে অতীতে অলিগার্ক তৈরি করা হয়েছে বাংলাদেশে যারা বিদেশে টাকা পাচার করেছে, এবং এই পাচার হওয়ার টাকাটা ফেরত আনার জন্য আপনারা কী কী উদ্যোগ নিয়েছেন? অলিগার্কি সেই সিস্টেম ভাঙার জন্যই তো আমাদের টোটাল প্রজেক্টের ধরনই বদলে গিয়েছে। মেগা প্রজেক্ট, মেগা করাপশন থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের মূল প্রাধান্য শিক্ষা, স্বাস্থ্য সহ জনগণের সাথে সম্পৃক্ত বিষয়গুলো। আমাদের বিনিয়োগ অবকাঠামোতে কম হবে, আমাদের বিনিয়োগ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে বেশি হবে। অবশ্যই যারা ইতিমধ্যে বিদেশে টাকা পাচার করেছেন তাদেরকে কীভাবে আইনের আওতায় আনা যায়, কীভাবে তাদের মানি লন্ডারিং হওয়া যে অর্থ সেটাকে দেশে ফেরত আনানো যায়, সেগুলো নিয়ে কাজ চলছে। বিভিন্ন দেশের হাই কমিশন এম্বাসির সাথে আমরা কথা বলছি। বাংলাদেশ ব্যাংক একে নিয়ে যথেষ্ট জোরালো ভূমিকা রাখছে এবং খুব কঠিন দুরূহ একটা কাজ বিদেশে একবার টাকা চলে গেলে সেটাকে ফেরত আনার। বাট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা খুব কাছাকাছি, ইনশাল্লাহ সামনেই বাংলাদেশে সেই লুণ্ঠিত যে অর্থ বিদেশে দুর্নীতির মাধ্যমে পাঠানো হয়েছিল সেটি ফেরত আসা শুরু করবে। ইতিমধ্যে যুক্তরাজ্যে যথেষ্ট প্রোগ্রেস হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রোগ্রেস চলমান রয়েছে, ইউরোপের বেশ কিছু দেশের সাথে কথা চলছে এবং ইনশাল্লাহ এই লুণ্ঠিত অর্থ বাংলাদেশে ফেরত এনে, যেহেতু এই অর্থের মূল মালিক জনগণ, তারা তো লুটপাট করে নিয়ে চলে গিয়েছিল, জনগণের টাকা কীভাবে জনগণের কাছে ফেরত আনা যায় সেটিও সরকারের অন্যতম একটা অগ্রাধিকার। আচ্ছা, আগামী 1 বছরের জন্য আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? কারণ বাংলাদেশ যে পরিস্থিতি ছিল সেখান থেকে অর্থনীতিকে সামলে ওঠা, নতুন কর্মসংস্থান তৈরি করা, মূল্যস্ফীতিকে জনগণের হাতের নাগালে রাখা, সুশাসন তৈরি করা, নাকি রাজনৈতিক আস্থাকে, রাজনৈতিক দলগুলোর উপর যে আস্থা রাখতে পারে জনগণ সেইটাকে এস্টাবলিশ করা, এই 4-5টার মধ্যে কোনটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আপনারা? দেখুন, এককভাবে হয়তো কোনো কিছু বলবো না। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তো একের পর এক চ্যালেঞ্জ এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ ফেস করেছি উইথ সিগনিফিকেন্ট সাকসেস। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গিয়েছিল। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং আশেপাশে যে কোনো দেশের তুলনায় কম ছিল, তেলের কোনো সংকট হয়নি।
একই সাথে সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের ভিতরেই ঈদ চলে এসেছিলো এবং ঈদে আমরা দেখলাম অন্য যে কোনো সময়ের তুলনায় কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি। রোজার ঈদ এবং কোরবানির ঈদ দুক্ষেত্রেই আমরা দেখলাম আমাদের শ্রমিকরা তাদের বেতন, বোনাস এবং বেনিফিট পেয়ে খুব স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসায় গিয়েছেন। সেই চ্যালেঞ্জে সরকার উত্তীর্ণ হয়েছে। স্বল্প সময়ের ভিতর যে বাজেট প্রণীত হয়েছে সেটাও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, কিন্তু একই সাথে এই বাজেটে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের কিভাবে সমৃদ্ধি নিশ্চিত করা যায় সেটা আমরা করেছি এবং নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে দামগুলো সবসময় নিয়ন্ত্রণে ছিল। নানান সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রতিটা ক্ষেত্রে আসলে একক কোনো বিষয়ের দিকে না থাকে আমরা বলতে পারি সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে নিশ্চিত করা হয়েছে জনগণের যে বিপুল আস্থা নির্বাচিত সরকারের উপর রয়েছে আমরা যেন সেটি রাষ্ট্র পরিচালনায় প্রতিবিম্বিত করতে পারি। কারণ জনগণের ভোটে নির্বাচিত এই সরকার, জনগণের অনেক আবেগ আকাঙ্ক্ষা রয়েছে। গণমানুষের নেতা বিএনপির চেয়ারম্যান এবং বর্তমানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটি আমরা বারবার দেখেছি। আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, এটি ছিল দেশের ইতিহাসে সবচাইতে বড় জমায়েত, গণসমাবেশ আপনি যদি সেভাবে দেখেন। তারপর আমরা দেখলাম যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সেটি ছিল দেশের ইতিহাসের আরও বড় ধরনের একটা মানুষের ঢল। বিশ্ব ইতিহাসে এত বড় স্বদেশ প্রত্যাবর্তন কিংবা একজন মানুষ মারা যাওয়ার পরে তার প্রতি এত মানুষের ভালোবাসা, এগুলো অভূতপূর্ব। সেই আবেগ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করেই একটা বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে যেখানে গণতান্ত্রিক সকল মানুষ দল, মত, দর্শন, আদর্শের উপরে উঠে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, বিভেদ থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে অবশ্যই আমাদেরকে একটা জায়গাতে স্থির হতে হবে। সেটা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটি বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক বিএনপি সরকার নিশ্চিত করছে। সামনের দিনগুলোতেও একক কোনো বিষয় না, বহুমাত্রিক এই বিষয়গুলোকে একসাথে ধারণ করেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে এই বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ এবং স্বনির্ভর, মানবিক এবং নিরাপদ গড়ে তুলবে ইনশাআল্লাহ বিএনপির এই সরকার। আচ্ছা, আমরাও সেটা বিশ্বাস করতে চাই। তবে নানা ধরনের চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমাদের সামনে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। শেষ করতে চাই অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপ নিশ্চয়ই আপনি একটা দল সমর্থন করেন, আমরা একটু জানতে চাই আপনি কোন দল সমর্থন করেন। আমি তো অনেকদিন ইংল্যান্ডে ছিলাম, স্বাভাবিকভাবে ইংল্যান্ডের প্রতি একটা দুর্বলতা কাজ করছে, তাদের জন্য শুভকামনা রইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই হয়তো বা আরেকদিন কথা হবে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর মুখপাত্র এবং তার উপদেষ্টা মাহাদি আমিনের সাথে। অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন অনেকগুলো উত্তর দিয়েছে। কেমন হলো যেটা আপনারা ভালো বলতে পারবেন। দেখা হবে মুখোমুখির অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।